সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘন্টা ধরে চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। গতরাত ১:৫২ আগুনের সূত্রপাত। খবর পেয়ে শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানী সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘন্টা ধরে চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। গতরাত ১:৫২ আগুনের সূত্রপাত। খবর পেয়ে শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা। আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। পরে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির। আবির, অগ্নিকাণ্ডের ঘটনায় আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে যথারীতি একটি প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো দুর্ঘটনা ঘটলেই সেখানে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে এবং ওইসব সংস্থার পক্ষ থেকে একটি সকলের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই যথারীতি প্রক্রিয়া সম্পন্ন করা হলো। এই সচিবালয়ে যে গতকাল রাতে ১টার পরে যে অগ্নিকাণ্ড শুরু হয় এবং সেটি ৬ ঘন্টা চেষ্টার পরে অবশেষে নিয়ন্ত্রণে আনে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস। তারপরে কিন্তু এটি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন পরিদর্শন করেন তখনই উনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলছিলেন যে এখনই এর সূত্রপাত এবং কিভাবে ঘটছে, এটি আসলে কোনো শর্ট সার্কিট কিংবা নর্মাল একটি দুর্ঘটনা কিনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, সেটি বিস্তারিত জানার জন্য এবং একদম নিশ্চিত হওয়ার জন্য প্রমাণ সহ সেটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারাই বিস্তারিত জানাবে তদন্ত করে প্রতিবেদন আকারে। সেই ধারাবাহিকতায় কিন্তু তারপর থেকেই তাদের মধ্যে সংশ্লিষ্ট যারা রয়েছে, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপদেষ্টারা যারা আছেন, তাদের সকলের সিদ্ধান্ত নিয়ে সকলের সাথে আলোচনা করে অবশেষে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সময়ও বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। এই 7 দিনের মধ্যে তদন্ত করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে এবং যেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে। তো এই তদন্ত কমিটি দল ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। আর সবশেষ অবস্থা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাই, সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে মূল ফটক 1 নম্বর গেট, তার পাশেই রয়েছে 2 নম্বর গেট। আমার ঠিক পেছনে এখন আপনি 2 নম্বর গেটটি দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে যেখান থেকে সচিবালয়ে যারা ভিজিটর আসে, বিভিন্ন প্রয়োজনে যারা আসে, পাশ নিয়ে ঢোকে সেই গেটটি, তার পাশেই আছে মূল ফটক। প্রত্যেকটি গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করা এবং এই বন্ধ কিন্তু রাত থেকেই, কারণ ঘটনাটি ঘটার পর যাদের একদম প্রয়োজন এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য শুধু তারাই প্রবেশ করতে পেরেছেন এবং সকালে প্রবেশ করেছেন কয়েকজন উপদেষ্টা, একের পর এক তারা এসেছেন। তারপরে এসেছেন সচিবালয়ের কিছু সিনিয়র সচিব এবং প্রয়োজনীয় যারা কর্মকর্তা যাদের এই মুহূর্তে প্রয়োজন তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পাশে ঠিক সচিবালয়ের অন্য পাশে রয়েছে 5 নম্বর গেট। সেই গেট থেকে 11টার পরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। সেটিও প্রয়োজনের ভিত্তিতে
আর আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখাতে চাচ্ছি সচিবালয়ের পেছনে মানে এই যে সচিবালয় ঢুকতে মূল ফটক থেকে ঢোকার পরেই যে ভবনটির নাম্বার হচ্ছে 7, যেই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আপনি দেখতে পাচ্ছেন এখনো একদম কালো হয়ে আছে, মানে এর এই যে মানে ভেঙে গেছে যে কাঁচগুলো, যে জানালাগুলো এবং যে দরজাগুলো যেগুলো ভেঙেছে ফায়ার সার্ভিস, কারণ না ভাঙলে কোনোভাবেই পানির পাইপ ভেতরে দিতে পারেনি যাতে পানি ছেটাতে পারে, সেজন্য কিন্তু এই কাঁচগুলো তারা প্রথমে ভেঙেছে, তারপরেই কিন্তু ভেতরে পাইপ দিয়েছে, তারপরে পানি ছেটানো হয়েছে। যে কারণে অনেকটা আবার চোখে পড়ছে যে মানে এক জায়গাতেই বেশি দেখা যাচ্ছে অনেক কালো হয়ে আছে, মানে আগুন এই জায়গাতেই আবার অনেক গ্যাপ দিয়ে ডান পাশে একটা জায়গা দেখা যাচ্ছে। আসলে বিষয়টি আমরাও ফায়ার সার্ভিসের বাইরে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলাম যে ভেতরে কিন্তু আগুন প্রতিটি জায়গায়, বাইরের থেকে হয়তো দেখা যাচ্ছে যে এক জায়গায় কালো হয়ে আছে, অন্য পাশাপাশি অনেক জায়গা খালি, তারপরে আবার মানে ধোঁয়া বা আগুনের ছাপে যে একটা কালো দাগ পড়ে সেটি পড়ে আছে। আসলে বাইরে থেকে পুরো বিষয়টি এখনো বোঝানো যাচ্ছে না। আমরা যতটা মৌখিক ভাবে বেশ কিছু তথ্য পেয়েছি সেটি হচ্ছে ভেতরে পড়েছে প্রায় সবই। আমরা সকাল থেকে জানিয়েছি একটি বিষয় যে ফায়ার সার্ভিস প্রথম দিকেই তারা একটি টার্গেট নিয়ে কাজ করেছিল যে আগুনটি যেহেতু 6 তলায় শুরু হয়েছে আর এই ভবনটি হচ্ছে 9 তলা, 6, 7, 8, 9 এই 4টি ফ্লোরে কিন্তু আগুন লেগেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে এই 4টি ফ্লোরে। তারপরে ফায়ার সার্ভিস চেয়েছে যে 6-এর মানে যেখান থেকে শুরু হয়েছে তার নিচে যাতে আর না নামে, তার উপরেরটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেই নিয়ন্ত্রণ করতেও তারা পেরেছে। আর যেহেতু অনেক সময় লেগেছে 6 ঘন্টা, জানেন মধ্যরাতে কোনো কর্মচারী এখানে থাকে না, কারণ ফায়ার কর্মীদের তাদের নিজেদেরই এখানে দরজা ভাঙতে হয়েছে, গ্লাস ভাঙতে হয়েছে, জানালা ভাঙতে হয়েছে, বিভিন্ন ধরনের ভেন্টিলেটর ভেঙেও তারা ভেতরে পাইপ দিয়ে পানি ছিটিয়েছে। এই যে ফায়ারের মহাপরিচালক, আপনি একটু আগেও দর্শকদের উদ্দেশ্যে যে নিউজ দেখিয়েছেন জানিয়েছেন, সেখানেও ফায়ারের মহাপরিচালক কিন্তু বলেছেন যে জায়গাটি এত বেশি আবদ্ধ এবং যদিও ইউনিট অনেকগুলো প্রবেশ করেছে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য, একের পর এক ইউনিট এসেছে, 19টি ইউনিট এসেছে। আসলে ইউনিট আসলেই তো হবে না, তাদের কাজ করার যে একটি কাজের যে একটি সুযোগ, কাজটি যে করতে হবে সেই জায়গাটিতে ফায়ার সার্ভিস কর্মীরা বেগ পেয়েছে। আপনি জানেন যে এটি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এই সচিবালয় থেকে বের হয়ে আমরা যে সচিবালয়ের সামনের সড়কে রয়েছি সেখানে তার উল্টো পাশে যে ওয়াসাল পানির লাইন রয়েছে সেখানে লাইন দিয়েও পাইপ নেওয়া হয়েছে। তখনই কিন্তু একজন ফায়ার কর্মী, নয়ন নামে একজন ফায়ার সার্ভিসের কর্মী, এই সড়কের উপরে ট্রাকে চাপায় মারা গেছেন। সেটি অগ্নিকাণ্ড যখন শুরু হয়েছে তার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরপরই সেই দুর্ঘটনাটি, সেই শোকের ঘটনাটি ঘটেছিল। আর এখন যেটি হচ্ছে ক্রাইম সিন, যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং ক্রাইম সিনেরও একটি টিম ভেতরে কাজ করছেন এবং উপদেষ্টারা একের পর এক আসছেন, তারা ভিজিট করছেন। যদিও এখন পর্যন্ত আমরা যারা আছি গণমাধ্যম কর্মীরা, যেমনি প্রত্যেকটা গেটেই গণমাধ্যম কর্মীরা আছেন, এখন পর্যন্ত সকালে যেটি আমাদেরকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা যেটা জানিয়েছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক পরবর্তীতে যে কর্ডন করে রাখা হয়েছে সেখানে এখন কি কার্যক্রম চলছে সেটি যে একটি আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু এখনো দেয়নি। তো আমরা আমাদের সূত্র থেকে বা বিভিন্নভাবে যোগাযোগ করে যতটা জানতে পারি, কারণ আপনি জানেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, দেশের সকল দপ্তরের এক ধরনের সদর দপ্তর বলা যায় এই সচিবালয়কে, কারণ দেশের সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় থেকে শুরু করে সব কিন্তু নিয়ন্ত্রণ হয় এই সচিবালয় থেকে। আর এই ভবনটিতে 7 নম্বর ভবনটিতে কিন্তু কয়েকটি মন্ত্রণালয়, আর যে 6, 7, 8 সেখানে কিন্তু বর্তমান যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তার যে তথ্য প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা, তার দপ্তরেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে এখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, তারপরে রয়েছে শ্রম কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, বেশ কয়েকটি মন্ত্রণালয় কিন্তু এই ভবনটি 9 তলা, যদিও পড়ে গেছে মাত্র 4টি ফ্লোর। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সবচেয়ে বেশি মানে এক ধরনের দুশ্চিন্তা বললেই চলে, কারণ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো সেগুলো কিন্তু কেন্দ্রীয় দপ্তর হিসেবে সচিবালয় থাকে প্রত্যেকটি দপ্তরের, সেই নথিপত্রগুলো আসলে কতটা ক্ষতি হয়েছে, আদৌ আছে কিনা, এবং প্রত্যেকটা রুমে একাধিক
ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকে, বিশেষ করে থাকে আপনার কম্পিউটার, সেগুলো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভেতরে কি অবস্থা, সেটি আমরা হয়তো আরও পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ঠিক এই মুহূর্তে হয়তো তারা প্রাথমিক যে কাজটি করার সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের নেতৃত্বে করছেন এবং সহযোগিতা করছেন সচিবালয়ের এই যে অগ্নিকাণ্ড যে ঘটছে যেসব ফ্লোরে, সেই ফ্লোরের দায়িত্বরত যেসব গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন তারাও সেই কাজটিতে সহযোগিতা করছেন। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আমরা দর্শকদের আরও বেশি আপডেট জানাতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু রাতে ঘটনাটি ঘটেছে সেহেতু কোনো ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাণহানির ঘটনা একটাই ঘটেছে, একজন ফায়ার সার্ভিস কর্মী নয়ন, তিনি যখন ওয়াসার পাইপের লাইন দিয়ে এই সড়কটি অতিক্রম করে সচিবালয়ের ভিতরে পাইপ নিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক সড়কের উপরেই একটি বেপরোয়া চালক ট্রাকটি নিয়ে যখন যাচ্ছিলেন তাকে চাপা দিয়ে ওখান থেকে যখন হাসপাতালে নেওয়ার সাথে সাথেই তাকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। তাই এছাড়া অন্য কোনো প্রাণহানির ঘটনা নেই। এখন আমরা তাদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় আছি, যদিও আজকেই সেটি মানে কি ধরনের কি কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি নথিপত্র ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি, টোটাল বিষয়টি হয়তো আজকেই তাদের পক্ষে জানানো কঠিন হয়ে যাবে। তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরাও আশা করছি দর্শকদের আজকে হয়তো কিছুটা হলেও আরও আপডেট জানাতে পারবো পরবর্তী সংবাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয়ের অগ্নিকাণ্ডের পরিস্থিতির। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান আবির। যারা সমালোচনা করছে বিএনপি তাদেরকে প্রতিপক্ষ কিংবা যোগ্য মনে করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুর্নীতির নথি চাওয়ায় সচিবালয়ে আগুনের ঘটনা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে ফ্যাসিবাদের প্রেতাত্মারা আরও ভয়ানক ঘটনা ঘটাতে পারে। ইউসুফ আলী রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 22 ডিসেম্বর 84 স্মরণে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমালোচকরা কখনোই মানুষের প্রিয়পাত্র হতে পারে না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ, আপনি এটা করেন না, ভাই আপনি কি করছেন? আমি তো সুযোগ পাইনি, এই জন্য করতে পারি নাই। আপনার সুযোগ পাইলে যে কি করতেন এটা তো বোঝা যাচ্ছে না নাকি? যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে তদন্ত করাতে হবে। গতকাল মধ্যরাতের যে আগুন, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ফেসিবাদীদের অপকর্ম জনসম্মুখে উপস্থাপন করতে হবে। শুধু দুদুকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন,
স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আমাদের এই দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা 15.5 বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য, বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে। স্বৈরাচার পালিয়ে গেল কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় নিহত 6 শিক্ষার্থীর মরদেহ পেট্রোল ঢেলে পোড়ানো হয়। তিনি বলেন, পুলিশ ঠান্ডা মাথায় খুন করে তাদের মরদেহ ভ্যানের উপর তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে। যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজকে গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করা হবে। সকালে বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। ফজলুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হব না। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সেনা সদস্যরা কাজ করছে, কোনো চাপ অনুভব করছে না। দুপুরে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন ডাইরেক্টর স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান কথা বলেন। তিনি আরও বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কিনা এটা তদন্ত হলে বলা যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে, তারা তখনই সেখানে গিয়েছে এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে। বান্দরবানের লামায় আগুনের ঘটনা জমি জমা সংক্রান্ত, এটা কারা ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। বাট চাপ বলতে আমরা যেটা বুঝি, সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ, এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয়। সো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই। বাট হ্যাঁ, পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে। বাট আমরা সেগুলোর সাথে
তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি, যাতে করে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে। বিদ্যুতের মিটারে কিলো বাড়ানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিপিডিসির জুরাইন পোস্তগলা যাত্রাবাড়ি জোনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। বিদ্যুতের পাওয়ার কমিয়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিপাকে ফেলে এই দুর্নীতি করছে বলে জানান ভুক্তভোগীরা। তাছাড়া নানা অভিযোগও রয়েছে তাদের নামে। তবে এ ব্যাপারে প্রমাণ পেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ডিপিডিসির অপারেশন পরিচালক শফিক আহমেদ। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। দীর্ঘদিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে লোডশেডিং নামে গ্রাহকদের বিড়ম্বনা। এই লোডশেডিং এর বিড়ম্বনা লাঘবে মাত্র 483 টাকা ফি দিয়ে বিদ্যুতের শক্তি বাড়ানোর ব্যবস্থা করেছে সরকার, যাতে গ্রাহকদের লোডশেডিং বিড়ম্বনা আর না হয়। আর এই সুযোগে অতিরিক্ত অর্থ নিয়ে লোড বাড়ানোর নামে রাজধানীর জুরাইন পুস্তকগোলা যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দেদারসে চলছে এই হরিলুটের বাণিজ্য। যার কাছে যা পাচ্ছেন তাই লুটে নিচ্ছেন অসৎ কর্মচারীরা, যেন দেখার কেউ নেই। অফিসার বলছে আপনার কিলো বাড়ান রাখবো, আমার তিনি টাকা চাইছে 35,000 টাকা আর কি কন্ট্যাক্ট করছে আর কি। এখন 7 কিলো করিয়া আনতে কয়, টাকা লাগবে 10,000 টাকা দিয়ে 7 কিলো করে নিয়ে আসেন। পার কিলোতে 2,000 টাকা চাইছে, 20 কিলো লাইন নামাই দিলে ওনারা বলছে যে 40,000-45,000 টাকা খরচ হইব। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ ডিপিডিসির কর্মচারীরা করতে সাহস না পায়, তার জন্য যথাপযুক্ত বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। সিস্টেম করে আয়া বন্ধ করে দিয়ে লোক পাঠা দিতেছে, যে কোনো ঝামেলা করে মিটার একবার বন্ধ করে দিয়ে লক করে দিয়ে টাকা নিচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সরকারিভাবে যে রেট আছে সেই রেটে আপনারা বাড়ায় দেন, কিন্তু সরকারিভাবে তো ওরা বলতেছে না। মানে এটা একটা আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটা জিম্মি। বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থা না নিলেও ডিপিডিসির অপারেশন পরিচালক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান শফিক আহমেদ। যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, প্রয়োজন হলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে। সমস্যা যে লোড বাড়াতে গিয়ে আমাদের অফিস বা অফিসের লোকজন পয়সা ফেলছে, তাদেরকে রিকোয়েস্ট করবো এই যে আমি আপনাকে কার্ডটা দিচ্ছি, আমার এই নাম্বারটা টিভি স্ক্রলে দিবেন। তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে যে স্যার এই লোড বাড়ানোর জন্য আমার কাছে টাকা যাচ্ছে, আমি সাথে সাথে অ্যাকশন নেব ইনশাআল্লাহ। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। প্রকৃতিতে জানান দিচ্ছে এখন শীতকাল। শীত নিবারণে গরম কাপড়ের চাহিদা বাড়ছে সর্বত্র। চাহিদা পূরণ করতে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে ফুটপাতে কাপড়ের দোকানগুলো। গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় ফুটপাতের দোকানগুলোর বেশিরভাগ ক্রেতাই গার্মেন্টস শ্রমিক। সাধ্যের মধ্যে একমাত্র ফুটপাতই তাদের ভরসা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আদিকুর রহমান তিতাস। ঋতু বৈচিত্র্যের পালাক্রমে প্রকৃতি জানান দিচ্ছে এখন শীতকাল। প্রকৃতির এই শীত বার্তায় জমে উঠেছে আশুলিয়ার কয়েকটি পয়েন্টে গড়ে ওঠা ফুটপাতের শীতবস্ত্রের দোকান। শিল্প কারখানা অধ্যুষিত এলাকা হওয়ায় আশেপাশের বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকায় কাজ করেন লাখ লাখ গার্মেন্টস শ্রমিক। দামে কম ও হাতের নাগালে পাওয়ায় নিম্নবিত্ত মধ্যবিত্তের কাছে যেন আশীর্বাদ হয়ে উঠেছে এসব দোকানগুলো। মার্কেটে যে কাপড় চোপড় আসে এখানেও সেই কাপড়ই আমরা ঠিকই পাই, এই জন্য আমরা এখানে আসা। তো ওর অর্ধেক দামে এখান থেকে পাই, সেই জন্য আমরা এখানে এসে কেনাকাটা করি। ওখানে যে 2,000 টাকা নেয় সেটা আমরা এখানে 500 টাকা 700 টাকার মধ্যে পাই। তো আমরা এর মধ্যে সন্তুষ্ট। 200 টাকা জিনিস 500, 700, 1000 এরকম দাম রাখে, তাই এখানে আইসি অল্প দামে কেনা যায়। শপিং মলের থেকে কম দাম হওয়ায় সকল শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন ফুটপাতে। আর বিক্রেতারা বলছেন অল্প লাভে বেশি বিক্রি হয়, দিন শেষে ভালো একটা লভ্যাংশ থেকে যায়। আমরা এক মালে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা লাভ করি, আর বিক্রয় বেশি হিসাবে লাভ বেশি। 100 পিস বিক্রি করলে দেখা গেছে 10 টাকা লাভ করলে 1000 টাকা। মার্কেটে যেটা ধরেন আমাদের 100 টাকা, আমরা এখানে সেটা বিক্রি করি 30 টাকা। আর এই রেটের জন্য মানুষ এখানে বেশি ভিড় করে, বেশি আসে বা ফুটপাতে বেশি বেচা কিনা হয়। কম রেটে সাধারণত 200-250 পর্যন্ত বিক্রি করি, এগুলো মার্কেটের ভিতরে 300-400 টাকা করেন। পাইকারি খুচরা রেট সব ধরনের মানে মিলাই ঝিলাই বিক্রি করি। ব্র্যান্ডের পণ্য ক্রয় স্বাদ থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় ফুটপাত থেকেই বস্ত্রের চাহিদা মেটাচ্ছেন নিম্নবিত্ত মধ্যবিত্ত সহ গার্মেন্টস শ্রমিকরা। বিভিন্ন রকমের কাটাপোটা যে প্রোডাক্ট গুলো দামি দামি ব্র্যান্ডের, যেগুলো রিজেক্ট হয়ে যায়, সেই রিজেক্ট পোশাকগুলোই এই ফুটপাত থেকে কিনতে তারা বাধ্য হয়। মানুষের চাহিদার উপরেই সুখ শান্তি নির্ভরশীল, তাই নিজের অর্থনৈতিক সাধ্য বিবেচনায় অল্পতেই তৃপ্ত এসব নিম্ন আয়ের মানুষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।